দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় কেমন রাজনীতি চাই সামনে, এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন গুরুত্বপূর্ণ একজন অতিথি। পরিচয় করে তার সঙ্গে আছেন জয়নুল আবেদিন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই পাবো আমাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আমরা শুরু করতে চাই আলোচনা। জয়নুল আবেদিন ফারুক, এখন যে বাস্তবতা দেখছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশ এবং তারা একটি রাজনৈতিক সংস্কার এবং সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছে। সেখানে রাজনীতির সংস্কারের কথাও আসছে, নির্বাচনের সংস্কারের কথাও আসছে। একটু মোটা থেকে জানতে চাই আসলে, যেটি আমাদের ট্যাগলাইন, আসলে কেমন রাজনীতি আপনি দেখতে চান সামনে? নিউজ 24 স্বাগত, শুভ সন্ধ্যা। প্রথমেই 16 জুলাইয়ের পর 5 আগস্ট, আজকে 15 আগস্ট, এর মধ্যে কোন ইলেকট্রনিক মিডিয়া আজকে প্রথম উপস্থিতি। কিছু বলার আগে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি, বাংলাদেশে 16 জুলাই থেকে 5 আগস্ট পদত্যাগ পর্যন্ত যে সকল ছাত্র, বিশেষ করে আবু সাইদ খোকন আত্মহত্যা দিয়েছে, তার প্রকৃতি হিসাব আমরা এখনো পাইনি, পাবো আশা করি। তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি, আল্লাহ পাকের কাছে তাদের বেহেশত নসিব কামনা করি একজন বিএনপির কর্মী হিসাবে। বাংলাদেশের ইতিহাসে যে নির্মম অত্যাচার, যে অবিচার ছাত্র উপর শুরু করেছে প্রথমেই, ওই অত্যাচার নির্মম দেখে ছাত্র জনতাকে সম্পূর্ণভাবে ছাত্রকে জনতা সহযোগিতা করেছে, অস্বীকার করার কোনো জো নেই। জনগণের মধ্যে 16 বছরে অনেক ক্ষোভ, সেই ক্ষোভগুলার বহিঃপ্রকাশ ঘটেছে বিশেষ করে আবু সাইদের ওপেন গুলি খাওয়ার পর। 16 বছর বিদ্যুতের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, অনেক কিছুর পরিবর্তন এই সরকার করেছে। আন্দোলন করতে গিয়ে বিরোধী দল হিসাবে আমরা দেখেছি নির্মম অত্যাচারের শিকার হয়েছি, মামলায় আক্রান্ত হয়েছি, মামলা খেয়েছি, জেলে গিয়েছি, নানা রকম হয়রানির কথা উল্লেখ করতে চাই না। এই যে ক্ষোভ জনতার, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 5 তারিখ। সেই বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের মধ্যেই আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আপনি প্রত্যাশা চেয়েছেন, প্রত্যাশা আমরা অবশ্যই করি। আমি একজন ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসাবে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতাটুকু হয়েছে, আমার ডানে মান্নান ভাই একটু লেটে এসেছে, একটু পরিচয় করে দিই। এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। মাহমুদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং আমার একই দলে লোক ছিলাম একসময়। দেখুন, যে কথাটি ওনার বর্তমানে আমি বলতে চেয়েছিলাম, যে বাংলাদেশের মানুষ এই ক্ষোভগুলো যে দীর্ঘদিন চাপা রেখেছে বুকে, সে ক্ষোভগুলোর বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্রদের প্রতি জনগণের সমর্থন, যেটা আমি বলেছি তেল, গ্যাস, বিদ্যুৎ, তো সে কারণে এই আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলনের সফলতা এসেছে। এখন এই সফলতা, এদের আত্মত্যাগ, এদের অবদান তখনই সম্পূর্ণ হবে, তখনই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই, আমি সন্তুষ্ট হব যখন এই তত্ত্বাবধায়ক বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা এখন হয়েছে, তারা সফল করতে পারবে। বিগত 16 বছরের সকল জঞ্জাল, যে অত্যাচার, অবিচার, লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, গুম, খুন, আয়নাঘর, সমস্ত কিছু বিশ্লেষণ করে যদি সরকার সত্যিকার অর্থে জনগণের কাছে
ক্ষমতাটা হস্তান্তর করতে পারে 1991 সালের শাহাবুদ্দিনের মতো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যেটা প্রমাণ করেছে শাহাবুদ্দিন নিরপেক্ষ। রশি টানিয়ে, আমি 91 সালে ইলেকশন করেছি, এমপি হয়েছি, তখন দেখেছি 2 জন আনসার, 4 জন পুলিশ ছিল। রশি টানিয়ে বলেছিল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, যে ওয়ার্ডে যে মেম্বার যদি ওই কেন্দ্রে একটা ভোট চুরি হয়, একটা গন্ডগোল হয়, তোমার মেম্বারশিপ থাকবে না। তাহলে সেদিন একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা এসেছেন। আমরা কতটুকু সফল হয়েছি, কতটুকু সফলতা হয়নি, সেই নির্বাচনকেও যিনি 1 তারিখে পালিয়েছেন, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন, 5 তারিখে যিনি পালিয়েছেন কাউকে না বলে, চুরি করে, যারা ছাত্র জনতার উপর গুলি করেছেন যার নির্দেশে, তিনি কিন্তু সেদিন বলেছিলেন শাহাবুদ্দিনের নির্বাচনে কারচুপি হয়েছে, শান্তিতে থাকতে দেব না। তা আল্লাহ পাক ওনাকেও শান্তিতে রাখেন নাই। পরদেশে এখন আশ্রয় নিতে হয়েছে একজন চোরের মতো, ডাকাতের মতো। জি, অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান। একটু জানতে চাই যে মূলত নানা অভিযোগ তো বিগত সরকারের বিরুদ্ধে, আপনার নির্বাচন থেকে শুরু করে সুশাসন, দুর্নীতি, অর্থ পাচার, অনেক অভিযোগ। মূলত যে আন্দোলন চলছিল শিক্ষার্থীদের, সেখানে মোটা দাগে কি কারণে এভাবে পতন হলো এই সরকারের? কোন ভুলে পতন হলো বলে মনে হয়? সরকারটা তো বৈধই ছিল না, নির্বাচিত ছিল না, সেই কারণেই বৈধ নয়। এবং অবৈধভাবে মানে গায়ের জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ভোট ডাকাতি করে সব পার্টিকে বন্ধ করে মানে নির্বাচন ব্যবস্থাই ধ্বংস করে ফেলেছিল। এর পাশাপাশি এই ক্ষমতা যে অবৈধভাবে নিয়েছে সেটাকে বৈধ করবার জন্যে অনেক মিথ্যাচার করতে হয়েছে তাকে, এবং প্রচন্ড রকম নির্যাতনে যেতে হয়েছে। এই যে এখন কাহিনী করে বেরোচ্ছে না, আয়না ঘরের মতো একটা মানুষ, একটা হয়তো 8x6 একটা রুমে 10 বছর থেকেছেন, ইমাজিন করা যায়। তো এগুলো ঘটনাতে মানুষ এগুলো কিন্তু আগে জানতো, হয়তো প্রকাশ্যে বলতে পারেনি। ঠিক পাশাপাশি তার নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হয়েছে, যেইভাবে জিনিসের দাম বেড়েছে, কোনো এমপ্লয়মেন্ট নাই। আবার আন্তর্জাতিক বাজারে আমি যে একটা প্রবেশ করবো তার জন্য ধীরে ধীরে রিজার্ভ হারিয়েছি। সরকার মানে মানুষ বুঝেছে এই সরকার চলে না, চলবে না, এ কেবল গায়ের জোরে করতে চাই। আমরা বলতে পারেন 15 বছর যদি নাও বলি, পরের বার 10 বছর ধরে লাগাতার এই বিরুদ্ধে আন্দোলন করছি, এবং আমরা এই বিষয়গুলো বলেছি। মানুষ এই সরকারের পরিবর্তনের জন্য তৈরি হয়েছিল, উন্মুখ ছিল, চাচ্ছিল। যেভাবেই হোক না কেন আমরা ঠিক একদম এটাকে একটা যৌক্তিক পরিণতিতে নিতে পারি নাই। আমি এরকম মনে করি যে আমরা একদম সরাসরি সরকারের সাথে মুখোমুখি লড়াই যদি করতে পারতাম, তাহলে হয়তো এই ঘটনাটা আগেই হতো। রাজনীতিবিদদের হাত ধরে জিনিসটা, মানে ফ্রন্টলাইনের রাজনীতিবিদরা আসলে, মানে রাজনীতিবিদদের হাত ধরে তো আসলে পতনটা হলো না, আমি সেটা জানতে চাচ্ছিলাম। আপনারা তো এই 10 বছর 15 বছর আন্দোলনে ছিলেন, রাজনীতিবিদদের হাত ধরে পরিবর্তন হবে সেটা কিন্তু আমি বলছি যে তারাই জমিটা তৈরি করেছেন, তাই তবে রাজনীতিবিদরাই করবে, রাজনীতি জমি তৈরি করে। কিন্তু চূড়ান্ত যে আঘাত করা, লড়াই করা, একদম জানবাজি লড়াই করা, এইটা শিক্ষার্থীরা করেছে। এবং তারা যখন এর উপরে জীবন দিতে শুরু করেছে, বিশেষ করে আমার মনে শুরুতেই উচিত ছিল, আমি সব জায়গাতেই করি, আবু সাইদ রংপুরের, মানে একটা অজীয় শক্তি, অজীয় চরিত্র, এইরকম এই উপমহাদেশের সেকেন্ড একটা যেরকম করে জীবনটা দিয়েছে, এটা এমনভাবে উদ্বুদ্ধ করেছে যে কেউ আর জীবন দিতে ভয় পাচ্ছে না, বরঞ্চ মনে করছে আমি মরি তো শহীদের মতো মরি, মানে সাইদের মতো মরি। এবং অকাতরে গুলি করে জীবন বিসর্জন দিয়েছে, গুলির সামনে দাঁড়িয়েছে। তখন এটা আনকন্ট্রোলেবল ছিল। সো আলটিমেটলি তাকে চলে যেতে হয়েছে, বিকজ মানুষ চায়নি। তারপরে মানুষ নেমেছে এবং তার পদত্যাগের জন্য জাতবাজি লড়াই শুরু করেছে, তখন তার চলে যাওয়ার তো সরকার ন্যূনতম মানে অনুধাবন করতে পারেনি যে তাকে চলে যেতে হবে শেষ সময় পর্যন্ত, রিয়েলাইজ করতে পারেনি। এইটা তো উনি সম্ভবত ওই যে মেট্রো স্টেশন দুটো দেখতে গেলে যে বীরপুরে কাজীবাড়ির দিকে, সেখানে বক্তৃতা তো বলেছেন যে এটা এতদূর যাবে আমি তো ভাবতে পারি নাই। আর ভাবতে যদি পারতেন, ইনফ্যাক্ট আন্দোলনটা তো উনি জেনারেট করেছেন, উত্তেজনাটা উনি তৈরি করেছেন। এই যে কোটা চায় না, বাদ দিয়ে দাও, একটা খামখেয়ালি। আবার তারপরে যেরকম করে চালু করলো সেটাকে কোর্টের মাধ্যমে, সবাই বুঝলো যে এই যারা মামলা করেছে তারা আওয়ামী লীগের লোক,
তাদেরকে ওবায়দুল কাদের উস্কেছে যে যাও মামলা করো, এবং সে মামলার রায় হলো। তারপরে আবার ওনার কাছে যখন গিয়েছে তখন উনি বলেছেন তো কোর্ট করেছে কি করব, ঠিক আছে আমি অ্যাপিল করি, মানে ব্যাপারটাকে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দিয়ে ঝুলিয়ে দিয়ে উনি পার পেতে চেষ্টা করতেন। কিন্তু ইতিমধ্যেই এই যে মানুষের এতখানি বিক্ষোভ হয়েছে, ছাত্ররা যে দাঁড়িয়ে যাবে এই জিনিসটা উনি বোঝেননি। ফলে এই হয়েছে যে এইভাবে আন্দোলনটা একটা প্রায় অরাজনৈতিক স্লোগান থেকে শুরু করেছে, কিন্তু মূল রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। উনি বুঝতে পারেননি কোটা আমি তুলে দিলাম, তারপরে আবার আন্দোলন কেন। উনি বোঝেননি এর মধ্যেই যে এতগুলো মানুষ মারা গেছে, এই মারা যাওয়াটাই তার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ভিতটা যে তার পাকাপোক্ত করেছে, অতএব মানুষ নেমে গেছে। মৃত্যুর থেকে তো শেষের দিকে ধ্বংসের বিষয়গুলো বেশি সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। না, এটা উনি এনেছেন। ধ্বংসের কথা যদি বলা হয় না, এটা খুবই মানে খুবই দুঃখজনক। মানুষের জীবনে যে বিল্ডিংটা ভেঙে গেছে সেটাই বড় হয়ে গেছে তার কাছে। মানে কত অমানুষ হলে করতে পারে এটা, মানে মানুষের প্রতি ভালোবাসাই জানে, এটা তো সবাই বলেছে তখন। এবং উনি বোঝেন নাই এরকম করে ঘরের বউ, শিক্ষার্থীর মা, তার ছোট শিশু সন্তানকে নিয়ে যে রাজপথে নেমে যাবে এবং অকাতরে জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে, এটা বুঝতে পারেনি। তো এই মিলেই আমি বলবো যে পতন হয়েছে সরকারের। জনাব আব্দুল ফারুক, রাজনীতিবিদদের বাংলাদেশের রাজনীতিতে নানা রকম পট পরিবর্তন আছে একেবারে স্বাধীনতার পর থেকে। এবারও আরেকটা পট পরিবর্তন। রাজনীতিবিদরা আসলে কতটা শিক্ষা নেয়? আমরা মানে ধরেন যেসব আওয়ামী লীগের শাসন আমলে যা যার অভিযোগের কথা বলা হচ্ছে, সামনে যে সরকারি রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে আসুক, এই বিষয়গুলো আবার ফিরে আসার কোনো ঝুঁকি থাকে কিনা? মানে আমরা কি এই পট পরিবর্তনের মধ্য থেকে কোনো রকম শিক্ষা নেব কিনা? দেখেন, মান্না ভাই একটা জিনিস বলতে চেয়েছেন, জি, হয়তো আপনাকে বোঝাতে পেরেছি কিনা, বা নিউজ 24-এর দর্শক শ্রোতা যারা আমার অত্যন্ত সিনিয়র মান্না ভাই, জি, বা আমি আছি ওনার একজন ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে, আমাদের কথাগুলো বুঝার যদি চেষ্টা করেন, আমরা বুঝাতে চেষ্টা করতে পারি। জি, জি, দেখেন কত নিষ্ঠুর মান্না ভাই বলেছে। আমি এই নিষ্ঠুরতার প্রমাণ হলো যেদিন আমি বুঝতে পেরেছি, আমি লন্ডনে একটা মিটিংয়ে আমি বলছিলাম, তখন মনে হয় মার্চে হবে, যে এই সরকার 6 মাস থাকবে না। তখন ওই লন্ডনে অনেকে হাস্যাস্পদ করে বলেছিল যে মনে হয় না, এত কঠিন লৌহ মানব কি করে যায়। তার প্রমাণ তো পেলেন। এখানে মান্না ভাই বলেছে বিল্ডিং বানানো যায়, কিন্তু মানুষের জীবন ফেরত দেওয়া যায় না। এই জিনিসটা উনি অনুধাবন করতে পারেন নাই। ওনার যে সেলা চামুণ্ড, এটা গ্রাম্য ভাষা, ওনাকে যারা সহায়তা করেছেন, কিন্তু ওনার বিদায়বেলা ওই লোকগুলো একটা ওনার সাথে ছিলেন না। আমি তো যতটুকু আমি দেশের বাইরে ছিলাম, আমি দেখেছি যে ওনার সবচেয়ে ঘনিষ্ঠ জনরাই ওনার কাছে ছিলেন না। তাহলে উনি যদি অনুধাবনই করতে পারতেন, আবু সাইদ খোকনের পরে উনি পদত্যাগ করতে পারতেন আমার দৃষ্টিতে। সেটা আপনি তো ওনাকে বলছেন, ধরেন পুরো সময়টার মধ্যে যত মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, পুলিশ যেভাবে গুলি করলো, একজনও তো পদত্যাগ করে, মানে একটা এমপি বলেন, আপনার কথাটাই মানে কোনোভাবেই হতে পারে না, আরো বিবেকে লাগছে না। উপস্থাপক, আপনার এই কথাটাই আমি আসতেছিলাম। জি, জি। দেখেন কত পাষণ্ড যে কথাটা মান্না ভাই বলেছে, কত নিষ্ঠুর। একটা লোক তো পদত্যাগ করে না, কিন্তু লাস্টে কিন্তু সমন্বয়কারীরা বলছে অন্তত কয়েকজন নেতার নাম দিয়েছে যে এরা পদত্যাগ করুক। আমার মনে হয়, আমি ভুল বলছি কিনা জানি না, দাবি ছিল দেশে ছিল, কিন্তু সেটুকু উনি করেন নাই। সে কারণে আমি মনে করি ওনার যাওয়াটা উনি মনে করেছেন, যেভাবে আমি ইউটিউবে বা আপনাদের সংবাদপত্রগুলো দেখার সৌভাগ্য হয়েছে, যেভাবে থ্রেড দিয়ে উনি 4 তারিখে কথা বলেছে, আমার কাছে একটা ভিডিও আছে, সেটা এখানে প্রকাশ করতে পারবো কিনা আমি জানি না। সেখানে উনি তুই তাই শব্দ করে ইউজ করেছে, যে তোমরা কি মনে হচ্ছে আমি শেখ মুজিবের কন্যা, আমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার ক্ষমতা কারো নাই, গুলি করে সব ফেলে দাও, এই কথাটাও আছে। কতটুকু এটা, সেই জন্য আমি মনে করি যে উনি অনুধাবন করার পরও ওনার সহযোগীরা ওনাকে এই কথাটুকু অনুধাবন করতে দেন নাই। একজন রাজনৈতিক কর্মী আমি এতটুকু বুঝি। দেখুন, আমি 2009 সালে যখন যে নির্বাচনটা হলো, বিডিআর মিউটিনিটির সময় আমি অপোজিশনের চিফ মান্না ভাই, জি, আপনি আমাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। যাক, আমি লিফটে গোড়ায় দাঁড়িয়ে আছি, প্রধানমন্ত্রী আসছেন, তখন ওই লিফট
একটাই প্রাইম মিনিস্টার ইউজ করতে পারে, তখন আমি তাড়াতাড়ি ওখান থেকে সরে যাচ্ছিলাম। এসএসএফ এবং ওনার সিকিউরিটি গার্ড যে এটা প্রাইম মিনিস্টার আসবে, আমরা সরে যান। তখন এসএসএফ এর এক ভদ্রলোক বললো, আমার হাত ধরে বললো, স্যার আপনি জানান, অসুবিধা আপনার নেই। সে বুঝতে পেরেছে আমি হয়তো একটা এমপি বা সিপি অপোজিশন। টপ করে প্রাইম মিনিস্টার নেমে গেল, আমার হাতটা ধরে ফেললো, ধরে আমাকে নিয়ে গেল। আমি উঠতেই চাইনি, কারণ আমরা তো তখন অপোজিশন। যাক, আমি লিফটে একটা কথা ওনাকে বললাম যে আমি থ্যাংক ইউ আপনাকে, যে মিডিয়ার মেজরিটির বিষয়টা আপনি ল্যাংটা পোলাপানির উপর ছেড়ে দিয়েছেন। সরি টু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, বুঝবা না। তার তখনই বুঝছি মান্না ভাই তার অহংকার কত, জীবনে তাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। এবং এমন একটা শব্দ ইউজ করেছে উনি, যেটা আমি এখানে ইউজ করতে চাই না। যাক, সে কারণে আমি মনে করি যে শেখ হাসিনা এখন বর্তমানে ভারতে। আজকে আপনার নিউজ 24 আমি দেখলাম মোদি সাহেব বলে দিয়েছে মান্না ভাই যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কয়টা হিন্দুর উপর অত্যাচার হয়েছে? তাহলে এখন যদি এখানে জনগণ বলা শুরু করে ইন্ডিয়াতে কত মুসলিমের উপর অত্যাচার হয়েছে, কত মসজিদ ভাঙা হয়েছে। না, বাস্তবতা তো এখানে এরকম না, যেটা আপনি অন্যদিকে নেন না কথাটা। সেই না, আমি এই জন্য মোদির কথার উত্তর এভাবে দিতে চাই যে ইন্ডিয়াতে মসজিদের সামনে জায়গা হয় নাই, রাস্তার উপর নামাজ পড়তে গিয়ে যেসব লাথি খেয়েছে নামাজ আদায়কারীরা, তো বাংলাদেশে যেটুকু হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাই। কিন্তু ঘটনা এমন ঘটে নাই, এটা ভারতের মতো প্রধানমন্ত্রী বাংলাদেশের হিন্দুদের অবস্থার কথা তুলে ধরবে। সেখানে আমি বলতে চাই এখনো মোদি যে অবস্থায় ওনাকে আশ্রয় দিয়েছে, এটা মোদি গভর্নমেন্টের বিষয়। কিন্তু বাংলাদেশে আমি 4 দিন এলাকা থেকে আসছি মান্না ভাই, জনগণের একটাই দাবি এই সরকারের কাছে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে। দেশে 16 বছর অত্যাচার অবিচারের কাহিনী এখানে উল্লেখ করার দরকার নেই, আপনাদের কাছে সবই আছে। আমার সিনিয়র মান্নান ভাই সবই জানে। বাংলাদেশের মানুষের এখন ওনাকে বলা উচিত, মান্না ভাইদেরকে বলা উচিত যে বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষের ভাষ্য একটাই, অনতিবিলম্বে তাকে, যেহেতু ভারতের সাথে আমাদের বন্ধি বিনিময় আছে, যেহেতু একটা মামলায় থানায় গ্রহণ করেছে, তাকে এখন বন্দি বিনিময় আনতে পারে। বাংলাদেশের সার্বিক মানুষকে এখন শান্ত করার জন্য যে এই ইন্টারিম গভর্নমেন্টের দাবি, জনগণের দাবি, তাকে এই চুক্তি যেটা আছে বন্দি দেশে এনে বিচারে আওতায় আনলে মানুষ কিছুটা শান্তি হবে। একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, ছোট একটা বিরতির সময় হয়েছে, আমি পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছে প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সামনের রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন জয়নুল ফারুক, আছেন মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না, আসতে চাই, এই যে মানে পালিয়ে যেতে হলো শেষ পর্যন্ত সরকার প্রধানকে, এবং তিনি বারবার এটি বলতেন যে আমি আসলে পালাই না, শেখ মুজিবের মেয়ে, শেষ পর্যন্ত পালাতে হলো তাকে, এবং এভাবে যে পতন হলো, এখান থেকে রাজনীতিবিদরা কোনো শিক্ষা নেবে বলে মনে হয় আপনার? শেখ হাসিনার আচার আচরণ থেকে খুব কিছু শেখার আছে। আমি পতনটা তো খুবই, আমি একটু আগে তো আপনাকে বলেছি যে কেন পতন হয়েছে। জি, কিন্তু ধরেন দম্ভ তাকে শেষ রক্ষা করতে দেয়নি, অহংকার, অন্যের প্রতি অবজ্ঞা, এই শিক্ষার্থীদের কথাটা যদি ঠান্ডা মাথায় চিন্তা করতো তাহলে হয়তো বিষয়টা ঘুরতে পারতো, কিন্তু অহংকার করতে দেয়নি। এগুলো থেকে আপনি কি শিখবেন? উনি যে পালিয়ে গেছেন, দেখেন এখন সবার মুখে শুনবেন শেখ হাসিনা পালায় না, তুই তো পালালি, তুই, মানুষ এরকম করে বলছে। তো এখান থেকেও আপনার শেখার কিছু নেই। হ্যাঁ, একটা জিনিস শেখার আছে, কিন্তু সেটা আমরা ইতিহাসের বহু সময় এটা শিক্ষাটা পেয়েছি, অহংকার পতনের মূল, স্বৈরশাসন টিকে না, অত্যাচার নির্যাতন টিকে না। ওই যে জার, সালাজার, ফ্রাঙ্কো, নিরু, আইয়ুব, ইয়াহিয়া, টিক্কা, যত নাম বলেন, কেউ টিকতে পারে নাই, ইনিও টিকবেন না। এর সঙ্গে অনেক বিষয় জড়িত। আপনি আগেরবার বলছিলেন পতনের পেছনে অনেক কারণ আপনি বলছিলেন। ধরেন ভোটাধিকার, মানুষের ভোটাধিকার ছিল না, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি ছিল, অর্থ পাচারের বিষয় আছে, মানুষের ক্রয় ক্ষমতার বিষয় আছে। এক পাশে ধরেন মেট্রো রেলের মতো জিনিসপত্র হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, কিন্তু মানুষ সহজে আসলে বাজার করতে পারেনি। অনেক বিষয়, মানে সেই জায়গাগুলো থেকে কোনো কিছু শিখবে কিনা, আমি সেটা বলতে চাচ্ছিলাম, রাজনীতিবিদরা এই জায়গা থেকে আসলে। আমি হয়তো প্রশ্নটাই ভালো করে বুঝিনি। ধরেন
এই যে দ্রব্যমূল্য বেড়ে গেল, সবাই বলেছে এটা গভর্নমেন্টের কাজ, সিন্ডিকেটকে লালন পালন করে তারা। ইকোনমিক্সের মার্কেটের কোনো লই তারা কার্যকর করতে দেয় নাই। এখান থেকে আপনি কী শিখবেন? খুবই সিম্পল লজিকটা এগুলো, মানে খুব সাধারণ ভদ্রতাটাও শেখ হাসিনা করেননি, তো তার সরকার করেনি। মানে কতগুলো এসেনশিয়াল রুলস অফ পলিটিক্স আছে সেগুলো একটাও মানেনি। তো ওগুলো আপনার কী শেখার জন্য এটা মানা উচিত, এগুলো আমরা অনেক আগেই জানি। একটা জিনিস শেখার আপনি যদি বলতে পারেন সেটা হচ্ছে তার এই পতনের সঙ্গে তার সাথে যুক্ত মানুষগুলো কি শিখলো, মানে যারা এত নির্লজ্জ দালালি করলো। মানে যখন পড়ে যাচ্ছে তার ধরেন দিন 10 আগে 5 আগে একটা মানুষ দাঁড়িয়ে তাকে বললো না যে না আপনি ভুল করছেন, এখনো ফিরে আসেন, কেউ বলে নাই। এরকম কিন্তু একদম হয় না। এরকম আমাদের দেশেও উদাহরণ আছে যারা চূড়ান্ত একটা নিবর্তনমূলক পরিস্থিতিতেও স্বৈরতন্ত্রকে বিরোধিতা করেছে, হয়তো ভেতরেই ছিল, আগে বোঝে নাই। ওইটা একটা শেখার আছে। শেখা মানে আমি বলবো ধরেন ইনু মেননদের মতো লোক যারা আগে আন্দোলন করেছে তারাও ওই সময় তার সাথে সুর মিলিয়েছে। দুইটা 14 দলের সাথে বৈঠকের পরেই তো দুইটা ডিসিশন আসলো। জি, 14 দলের সঙ্গে বৈঠকের পরেই কারফিউ জারি একটা ডিসিশন আসলো। মানে ওইখানে কিন্তু বৈঠকের পরেও ওইখানে 14 দলের বলবার কথা যে এনাফ ইজ এনাফ, আপনি কিন্তু এটা পারবেন না, এটা একদম আমি বলবো খুবই স্পষ্টত দৃশ্যমান ছিল। জালালউদ্দিন ফারুক, আসলে ভুল ধরিয়ে দেওয়ার লোক আসলে সরকারের থাকে না কেন? মানে নিজের ভেতরে আত্মসমালোচনাটা হয় না কেন? দেখুন, আপনার প্রশ্নটা ছিল মান্না ভাই আমার মনে হয় ক্লিয়ার করতে পেরেছে। জি, যে আপনি বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগের পরে, পালানোর পরে, পদত্যাগের পরে পালাইছে, আমাদের কিছু শিক্ষণীয় আছে কিনা সামনে থেকে। দেখুন, নিষ্ঠুর রাজনীতিবিদ, আর উনি শুরুর আগে নবাব সিরাজউদ্দৌলার একটা উপমা উনি দিয়েছেন, গরুর গাড়িতে করে যখন এখানে বলিনি তো, জি, জি, জি। বাইরে বলেছি। হ্যাঁ, বাইরে বলেছেন, যাক অনেকটা উদাহরণ দিয়েছেন, এটা আমি উল্লেখ করতে চাই না, অসম্মান করতে চাই না ওনাকে। তো শেখ হাসিনার পলায়নটা আমরা কি শিখব? আমার মনে হয় আমার নেতা তো নেই, একটা শিক্ষণীয় আছে আমার দৃষ্টিতে, যে বাংলাদেশের সামনে যারা আসবে, যে তরুণ সমাজ, যে ছাত্র ঐক্যের মাধ্যমে শেখ হাসিনার পতন হলো, যে ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আমরা পতন করতে পারলাম, সামনের দিকে এই সরকার তো নিশ্চয় একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, 6 মাস পরে হোক, একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচনী যিনি ক্ষমতা আসবে, সে যেন এই আয়না ঘর ভেঙে তছনছ করে দেয়। পুলিশকে যেন পুলিশের কাজ করতে দেওয়া হয়, এসবিকে এসবির কাজ করতে দেওয়া হয়, ডিবিকে ডিবির কাজ করতে দেওয়া। যে ডিবি একটু আগে হারুনের কথা বলা হয়েছে, হারুন যেন হারুনের মতো অতি উৎসাহী ডিবি প্রধান হয়ে অপোজিশন হোক, তাদেরকে এনে আয়নাঘরে না ঢুকায়, সেই বিষয়গুলো চিন্তা করার বিষয় আছে। তাই আমি মনে করি বাংলাদেশের সমসাময়িক রাজনীতির যে সংকট, এই সংকটটা শেখ মুজিবুর রহমানই প্রথম শুরু করেছিল। যদি সেদিন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে, আমার দৃষ্টিতে, আমরা দুজনেই আমরা ছাত্রলীগ করেছি, তখন ক্ষমতা নিয়ে গিয়ে একটা শিক্ষিত ভালো ভদ্রলোককে বসিয়ে দিয়ে উনি ডান্ডা নিয়ে বসে থাকতেন, বাংলাদেশে শেখ মুজিবের কণ্ঠে এটা আসতো না, গোলাম মোস্তফা 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়, আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বামে চোর, এই কথাগুলো তখন বলতে হতো না। সেখানে আমি মনে করি যে বাংলাদেশের এই সমসাময়িক রাজনৈতিক সংকট, কোটা আন্দোলন 2018 সালে শুরু হয়েছে, তখন কি উনি প্রধানমন্ত্রী ছিলেন না? তখন কি উনি বিবেচনা করতে পারতেন না? আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, এই মুক্তিযুদ্ধের আগে আমার নাতিকেও চাকরি দিব, আমি এটা অস্বীকার করছি না, মুক্তিযুদ্ধকে অস্বীকার করছি না, কিন্তু এই মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ 16 বছর 56,000 আওয়ামী লীগ নেতা কর্মীকে মুক্তিযুদ্ধেরা চাকরি দিয়েছে, 20,000 টাকা করে ভাতা দিয়েছে। তাহলে আওয়ামী লীগের কপালে এটা ছিল, অহংকার যতই করুক আমাকে কেউ সরাতে পারবে না, সরে গেছে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলন। একটু নিয়ে আসি মাহমুদুর রহমান, না প্রধান উপদেষ্টার সঙ্গে যে আপনারা গিয়েছিলেন, মতবিনিময় ছিল, সেখানে মানে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি কি পরামর্শ, সুপারিশ বা মতবিনিময়? ওটা কোনো আলোচনাই ছিল না, আলোচনা ছিল না। ওদের কাছে খুব ফোকাসড ডিসকাশন ছিল 15 আগস্ট
কিভাবে দেখতে হবে। তারা বলেছেন যে দেখেন আমাদের হাতে একদম সময় নেই, আমাদের উচিত ছিল, আমরা পারিনি যে সবার সাথে আপনাদের সাথে বিস্তারিত রাজনৈতিক পটভূমি বর্তমান অবস্থা নিয়ে কথা বলবো, কিন্তু সেই জন্য আজকে ডাকিনি। আমাদের হাতে আছে অল টুগেদার 45 মিনিটস, এর মধ্যে এই বিষয়ের উপর আপনারা বলেন। আমরা তো 6 দলের বিলে গণতন্ত্র মঞ্চ, আমরা 6 দলের ন্যাচারালি বড় 5 মিনিট করে বলবার সময় আছে, ওইটার উপরই আমরা বলেছি। আর হ্যাঁ, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকভাবে কেউ কেউ এটা ওটা বলেছেন, সেটা নির্বাচনের কথা আসে না ওরকম করে, বা ধরেন যে এই কেয়ারটেকার ভবিষ্যতে কি প্ল্যান করছে, কি চাষে এই কেয়ারটেকার মানে এই অন্তর্বর্তী, এগুলো নিয়েও কোনো কথাবার্তা আসেনি। একটু জানলাম, আমি একটু জানতে চাই যে ধরেন নির্বাচন ব্যবস্থাটা তো আসলে একেবারে স্ট্যাটিক থাকা উচিত, মানে ধরেন একটা সরকার আসলো তার মতো করে সাজালো, আরেকটা সরকার আসলো তার মতো করে করলো। এটা যদি মানে একেবারেই আমরা গ্রহণযোগ্য একটা জায়গায় নিতে চাই, এই সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে আপনার, যেটা আসলে গ্রহণযোগ্য থাকবে কোন নির্বাচনের আগে আসলে প্রতিবার বিতর্কের কেন্দ্র? দেখুন, আমরা নির্বাচনমুখী দল, জি, সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এমন একটা নির্বাচন কমিশন অধীনে, যে নির্বাচন কমিশন সততার সহিত নির্বাচনটা পরিচালনা করবেন, নিরপেক্ষ থাকবেন। কিন্তু যে নির্বাচন কমিশনকে সরকার প্রধান মনোনীত হয়, সে কোশ্চিন কালেও ওই সরকারি দলে যার কর্তৃক মনোনীত হন, সে যদি তার দল নির্বাচন অংশগ্রহণ করে, সেই নির্বাচন কমিশন প্রধান কোনোদিনও তার পক্ষ অবলম্বন করা ছাড়া কোনো উপায় থাকে না। এটা অতীতের ইতিহাস। সেখানে আমি মনে করি সামনের দিকে যে প্রত্যাশা, আমার ব্যক্তিগতভাবে, আমার দল তো নিশ্চয়ই বলবে, আমার দলের স্ট্যান্ডিং কমিটি নিশ্চয়ই বলবে, আমার দলের নেতা তারেক রহমান বলবে, সেখানে আমি বলতে চাই যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতার লগে এমন নির্বাচন কমিশন গঠন করা হোক, যে নির্বাচন কমিশন কারো পক্ষপাতিত্ব করবে না। আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার যদি আরেকটা নির্বাচন করতে যাবো, ঝামেলায় ফেলিয়ে দেবে এদেরকে। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি মাহমুদুর রহমান আপনার কাছে। দর্শক, ছোট একটা বিরতির সময় হচ্ছে, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে পাচ্ছি নিশ্চয়ই। দর্শক, আবারও স্বাগত জেডিএসআরএম ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম সামনের রাজনীতি নিয়ে। আসতে চাই মাহমুদুর রহমান, না একটু জানতে চাই যে সামনের রাজনীতিটা আপনি আসলে কেমন দেখতে চান? এরকম করে বলি, ধরেন জি, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রাথমিক বিজয় হয়েছে, যেটা অনেক বড় মাপের, অনেক সম্মানের, অনেকভাবে বলা যাবে, অনেক ভাষা দিয়ে অলঙ্কার দিয়ে সেদিকে যাচ্ছে। মূল কথা হলো এই লড়াইটা জিতেছে প্রাথমিকটা, কিন্তু লক্ষ্যটা কী ছিল? যেমন ছাত্ররা বলছে না, নতুন বাংলাদেশ করব, সংস্কার করব, পুরো ওই রাষ্ট্র ব্যবস্থারই সংস্কার করতে হবে। এটা হলো দ্বিতীয় পর্যায়ের সংগ্রাম, এবং এই দ্বিতীয় পর্যায়ের সংগ্রামের জন্য এই যে অন্তর্বর্তী সরকার, সেটা একটা সিঁড়ি, তারা ওই অবস্থাটা তৈরি করবে। যেমন ধরেন নির্বাচনের কথা বলছি আমরা, যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, মানে শব্দটা দুটো তিনটা, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন মানে হিউজ ব্যাপার। পুরো অ্যাডমিনিস্ট্রেশনের এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী ইনফিল্ট্রেশন বা দূষিতকরণ হয়নি, ওগুলো ক্লিয়ার করে আনতে হবে আপনাকে। তার সাথে সাথে বিচার ব্যবস্থা ক্লিয়ার করতে হবে, অর্থনীতি ক্লিয়ার করতে হবে, লগুলো ঠিক করতে হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে। তার মানে এখন এটার সম্ভাবনা কি দেখছি, আগামী দিনে এই সংস্কারগুলো হয়ে ওই যে নতুন বাংলাদেশ গড়া হচ্ছে বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশ গড়বার কাজ শুরু হবে। একটা লেভেলে পৌঁছাবো যখন, যেমন বিএনপি সেক্রেটারি জেনারেল বলেছেন, ওই জন্য যৌক্তিক যে সময় লাগে ততদিন পর্যন্ত তারা করবে। যৌক্তিক সময় বলতে কি বোঝানো? যৌক্তিক সময়ের মধ্যে বিতর্ক করা যাবে, আমি ওটার মধ্যে যাচ্ছি না। আমি বলছি যে তার মানে যাত্রাটার ব্যাপারে সবাই একমত যে এই জিনিসগুলো বদলাতে হবে, নতুন বাংলাদেশ বানাতে হবে। এখন সেটা বানাবার জন্য কতদিন দেবেন আপনি, কবে গিয়ে কোথায় থামবেন, সেখানেই তো শেষ হয়ে যাবে না। তারপরেও বাংলাদেশ গড়বার কাজ, সামনের দিকে নিয়ে যাবার কাজ চলতেই থাকবে। সেদিক থেকে আমি মনে করছি যে বর্তমান সময়ের রাজনীতি হচ্ছে এই সংস্কারের রাজনীতি। এইখানে যেমন আমি মনে করি যে ধরেন 10 বা 11 দিন হয়েছে তো সরকারের, এই 10-11 দিনই সরকার হিউজ কাজ করে ফেলেছে। বিচার ব্যবস্থা থেকে একটা জুডিশিয়াল কু হতে দিয়েছিল, খুবই সঠিকভাবে হ্যান্ডেল করেছে, এবং প্রধান বিচারপতি সহ 4 জন অ্যাপিলেট ডিভিশনের ওদেরকে সরিয়ে দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ করেছে, অ্যাপিলেট ডিভিশনের 4 জনকে নিয়োগ করেছে। ডিবি রিকনস্ট্রাকশন করে ফেলেছে, আর্মির মধ্যে বড় কাজ করে ফেলেছে। তারপরে আপনার এই যে পুলিশ প্রশাসনের মধ্যে সমস্ত জায়গাতে 10-11 দিনে যেটা করেছে,
তাতে আমি মনে করছি যে এরা সংস্কারের পথেই যাচ্ছে। কিছু কিছু ইকোনমিক রিকনস্ট্রাকশনের কথা অর্থ উপদেষ্টা যিনি হচ্ছেন তিনি বলেছেন। মূল বিষয়টাই আমি আবারও বলি, এত রক্ত দেবার পরে, ওই যে আপনি প্রথম ওনাকে প্রশ্ন করেছিলেন আবার ফ্যাসিবাদ ফিরে আসবে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি হচ্ছে এই সংস্কার। যদি সংস্কারটা ঠিক মতো করেন, আমি খুব সংক্ষেপে বিষয়টাকে এরকম করে বলবো, ধরেন আমেরিকার কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তোমাদের দেশে যদি মার্শাল ল হয়, জি, ও তো অবাক হয়ে যাবে, মার্শাল ল হবে কি, কেন মার্শাল ল হবে? ও কল্পনাই করতে পারো, তাদের কালচারের মধ্যে নাই। আর আমরা আন্দোলন হলেই মনে করি আর্মি নিয়ে নিলে ভালো হবে। এইবারে এটাও একটা এক্সাম্পল যে আর্মি নেয়নি, একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হতে পারে সেই রকম সরকার গঠিত হয়েছে। অনেক ধন্যবাদ। এই সরকার যে নিজেরা এই যাত্রা পথটাকে মানে পরবর্তী সিঁড়িতে যাওয়ার জন্য যে সিঁড়িটা তৈরি করবে সেই কাজ করবে এবং তার সাথেই থাকা দরকার। অনেক ধন্যবাদ জনাব ফারুক। রাজনীতিবিদ যারা মাঠে আছে, বিশেষ করে বিএনপির কথাই বলি, আপনি একজন বিএনপির কর্মী, বড় একটা জায়গা হচ্ছে যে ধরেন আগের সরকারের বিরুদ্ধে বড় জায়গা নেতা কর্মীরা আসলে চাঁদাবাজি, অনেক প্রত্যেক জায়গায় আসলে চাঁদাবাজিটা ছিল। মানে এই জায়গায় কি ধরনের মেসেজ থাকবে আপনার দলের পক্ষ থেকে ক্লিয়ার করা হচ্ছে? দেখুন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 তারিখের পর কতগুলো স্টেটমেন্ট করেছে। জি, সব জেলা শাখায়, পৌর শাখা, উপজেলা শাখা সব জায়গায় যে অতি উৎসাহী যেসব লোক আছে এদেরকে সব থেকে বিরত থাকতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। 16 বছর ধৈর্য ধরেছেন, কিছুদিনের জন্য ধৈর্য ধরতে হবে, দেশকে সংস্কার করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করা হিসেবে, যে একজন জ্ঞানী শান্ত শিষ্ট ব্যক্তির হাতেই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তার কাছে আমার আশা প্রত্যাশা অনেক, দেশকে অনেক কিছু দিবেন। আগে দেশকে রক্ষা করি, তারপর কে ক্ষমতায় যাব সেটা ঠিক করা হবে। জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে জনাব ফারুক, মাহমুদুর রহমান, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ রাত আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নেক্সট